2025 সালে যারা ব্যাংক এক্সামের প্রিপারেশন নিচ্ছ আজকের ভিডিওটা স্পেসিফিক্যালি তোমাদের জন্য। কারণ যারা অলরেডি ব্যাংকের এক্সাম এক দুবার দিয়েছো বা গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন নিচ্ছ তারা এটা খুব ভালো করে জানো যে আজকের দিনে দাঁড়িয়ে ইংলিশের থেকে বেশি ওয়েটেজ কোনো সাবজেক্ট কিন্তু রাখে না, এবং ইংলিশের থেকে বেশি ইম্পর্টেন্টও কিন্তু স্কোরিং সাবজেক্টও কিন্তু কিছু নেই। ঠিক আছে, এই সাবজেক্টটা তোমার এক্সাম খুব ভালো করে দিতে পারে, আবার এই সাবজেক্টটা একাই এতটা ক্ষমতা রাখে যে তোমার এক্সামের অ্যাকিউরেসি বিগড়ে দিয়ে তোমার এক্সাম পুরো শেষ করে দিতে পারে। সো আজকের ভিডিওর প্রতিটা কথা, প্রতিটা মিনিট তোমাদের কাছে ইম্পর্টেন্ট। চাইলে ভিডিওটা 1.5x করে দেখো, কিন্তু অ্যাটলিস্ট কমপ্লিট করো এবং যে কথাগুলো বলবো সেগুলো নিজের লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো, যার ফলে তোমরা কিন্তু, আমি গ্যারান্টি দিচ্ছি, যদি এই জিনিসগুলো তোমাকে 100% নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে না, তুমি যদি 80%ও নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারো, 80 to 90%, তোমার যে ইংলিশের স্কোর দ্যাট উইল ইনক্রিজ ড্রাস্টিক্যালি। ওকে, সো লেটস স্টার্ট উইথ টুডেস ভিডিও। প্রথমেই আমরা ইংলিশের স্ট্র্যাটেজিতে যখন আলোচনা করছি, ইংলিশকে না আমরা অ্যাজ এ সাবজেক্ট ট্রিট করবো না, কারণ এখানে আমরা ব্যাংক এক্সামের কথা বলছি। ইংলিশকে তোমরা সবসময় অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ ট্রিট করো। ওকে, ইংলিশকে কোনো সময় একটা সাবজেক্ট হিসেবে ট্রিট করবে না। তুমি যদি এটা এসএসসি এক্সাম হতো বা অন্য কোনো এক্সাম হতো তাহলে আমি বলতে পারতাম, কারণ ওখানে গ্রামারের ওয়েটেজ বেশি থাকে। কিন্তু ব্যাংক এক্সামে কি হয় না, কম্প্রিহেনশন যে পার্টটা থাকে, মানে ইংলিশের যে আন্ডারস্ট্যান্ডেবিলিটি, এখানে সেই পার্টিকুলার জিনিসটা কিন্তু বেশি রোল প্লে করে। তাই আমাদেরকে এখানে ইংলিশকে অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ ট্রিট করতে হবে। এবং যারা নন ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, নিজের সারাউন্ডিংটাকে না ইংলিশ ওরিয়েন্টেড বানানোর চেষ্টা করো। কারণ তুমি যদি নিজের দিক থেকে ইংলিশের প্রতি অনীহাটা নিজের ভিতর থেকে না সরাতে পারো তাহলে কিন্তু ইংলিশের কনসেপ্টগুলো তোমার ভিতরে কোনোদিনই ন্যাচুরালি প্রবেশ করবে না। আমার এমন অনেক বন্ধু আছে যাদেরকে আমরা চিনি যারা ইংলিশ পছন্দই করে না। তো তুমি যদি সেই ধরনের ক্যাটাগরির মানুষ হও তাহলে কিভাবে তুমি নিজের ইংলিশকে স্ট্রং করবে? তাই নিজের সারাউন্ডিংকে তোমার ইংলিশ ওরিয়েন্টেড বানাতে হবে। সেটা কিভাবে করবো সেটা আমি নেক্সট স্লাইডগুলোতে আলোচনা করবো, ভালো করে শোনো ভিডিওটা। ওকে, এবং যদি তুমি বিগিনার হও বা তুমি যদি ইন্টারমিডিয়েট লেভেলেও থাকো, তাও তোমাদেরকে আমি বলছি, তোমাদের এখন থেকে কিন্তু ডেইলি মিনিমাম 2 ঘন্টা কিন্তু ইংলিশের পিছনে দিতে হবে। এই 2 ঘন্টাকে আমরা কিভাবে বাইফার্কেট করেছি, এর মধ্যে কোন জিনিসটার পিছনে আমরা কতক্ষণ সময় দেবো, সেগুলো কিন্তু আমি নেক্সট স্লাইডে ডিটেলে আলোচনা করেছি। ওকে, এবং যদি তুমি একমাত্র হাই লেভেলে তোমার যদি প্রিপারেশন না থাকে, ইংলিশ অলরেডি তোমার যদি স্ট্রং না থাকে, তাহলে কিন্তু 2 ঘন্টা এবং 2 ঘন্টা থেকে বেশিও কিন্তু এই সাবজেক্টের পিছনে লাগতে পারে। নেক্সট আমরা দেখবো ইংলিশের ওয়েটেজ। তোমরা জাস্ট একবার এই স্লাইডটাকে ভালো করে গুরুত্ব দিয়ে দেখো, যারা বিগিনার আছো তারা স্পেশালি এটাকে গুরুত্ব দিয়ে দেখো। আজকের দিনে দাঁড়িয়ে আইবিপিএস পিও ক্লার্ক, এসবিআই পিও ক্লার্ক, প্রতিটা এক্সামের কিন্তু প্রিলিমসে 30% ইংলিশের ওয়েটেজ থাকে। কারণ টোটাল 100টা কোশ্চেনের মধ্যে 30 মার্কসের কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশ আছে। কিন্তু আগের বছর একটা ব্যাপার কি হলো না, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এক্সাম কি না, এসবিআই পিওর প্রিলিমসে ইংলিশের ওয়েটেজ 30 থেকে বাড়িয়ে 40% করে দেওয়া হয়েছে। কারণ এখানে তুমি এখন দেখো আউট অফ 100 কিন্তু 40 মার্কসের তোমার ইংলিশ আসছে। তাহলে তুমি একটা জিনিস দেখো, ইংলিশ যদি তোমার ইংলিশের মধ্যে তোমার যদি স্ট্রং হোল্ড না থাকে তাহলে তুমি এসবিআই পিওর প্রিলিমস ক্লিয়ার করতে পারবে না, বুঝতে পারলে? এবং আমরা এরপর যদি মেন্সের কথা বলি, তাহলে মেন্সে তো শুধু অ্যাজ আ সাবজেক্ট নয়, এখানে এমসিকিউ তো থাকছি, তার সাথে সাথে যে ডেসক্রিপটিভ পেপারগুলো আমাদের থাকে তোমার পিও এক্সামে, সেটা এসবিআই পিও হোক বা আইবিপিএস পিও হোক, তার যে ডেসক্রিপটিভ পেপার থাকে, তো ইংলিশের ওয়েটেজ এখানে আরও বেশি বেড়ে যায়। এবং যারা ভাবছো যে আরআরবিটাতে ইংলিশ থাকে না, তারা কিন্তু যদি হিন্দিতে কমফোর্টেবল থাকো দেন ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি হিন্দিতে কমফোর্টেবল না থাকো তাহলে আরআরবিতে কিন্তু মেন্সে দিয়ে তোমাকে ইংলিশ ফেস করতেই হবে। তাহলে দেয়ার ইজ নো ওয়ে যে তুমি ইংলিশকে অ্যাকচুয়ালি ইগনোর করে চলবে। আজকের দিনে দাঁড়িয়ে সেটা পসিবল নয়। আর এটা শুধু আমি ব্যাংক এক্সামের কথা বলছি না, প্রতিটা সেন্ট্রাল লেভেল গভর্নমেন্ট এক্সামের সেম সিচুয়েশন। ইউ জাস্ট ক্যান নট ইগনোর ইংলিশ। ওকে, সো দেখো আমরা প্রপার কিভাবে একদম ইংলিশের বেসটাকে ডেভেলপ করার চেষ্টা করব। তোমাদের একটা কথা বলে রাখি, এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, এটা ডেভেলপ হতে একটু সময় লাগে। তোমরা এটা ভাববে না যে রাতারাতি ইংলিশ ডেভেলপ হয়ে যাবে। এটা কোয়ান্ট নয় যে জাস্ট সিলেবাসটাকে কমপ্লিট করে দিয়ে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, তোমার নাম্বার আসতে শুরু হয়ে যাবে। ইংলিশের ক্ষেত্রে সেই জিনিসটা একটু কম হয়, কারণ এটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, এটার ডেভেলপ হতে একটু সময় লাগে। তাই আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা মোটামুটি 20 থেকে 30 দিন প্রথমে এর কনসেপ্টগুলোকে ডেভেলপ করার চেষ্টা করব। ঠিক আছে, এই সময়ের মধ্যে যদি আমরা কোনো মক দিই বা কুইজ দিই, সেখানে যদি নাম্বার কম আসে আমরা নিজেকে জাজ করব না। এবং তারপর আফটার 20 to 30 ডেজ আমরা কি করব না, এক্সটেন্সিভলি তারপর যে প্র্যাকটিস মোড, সেই প্র্যাকটিস মোডের মধ্যে নিজেদেরকে নিয়ে যাব। তো এইটা হচ্ছে সব থেকে বেস্ট অ্যাপ্রোচ। প্রথমে লার্নিংটা ভালো করে নেব, তারপর প্র্যাকটিস মোডে যাব। ঠিক আছে, এবং যখন প্র্যাকটিস মোডে যাব তখন পুরো হার্ডকোর লেভেলের প্র্যাকটিস হবে। বোঝা গেল? অ্যাকচুয়ালি ইংলিশকে ডেভেলপ করার 4টে মোস্ট ইম্পর্টেন্ট পিলার আছে। কি কি সেটা? একটা হচ্ছে রিডিং, একটা হচ্ছে ভোকাবুলারি, একটা হচ্ছে গ্রামার, আর একটা হচ্ছে এই প্রতিটা জিনিস তোমার কমপ্লিট করার পর একমাত্র যে জিনিসটা তোমার এক্সামে নাম্বার এনে দেবে, দ্যাট ইজ দ্য মোর অ্যান্ড মোর ইউ ক্যান ডু প্র্যাকটিস। বুঝতে পারলে? যত বেশি প্র্যাকটিস করবে তত বেটার। এবার তোমাকে আমি আগেও যেটা বললাম যে ব্যাংকের ইংলিশ হচ্ছে কম্প্রিহেনশন বেসড, তাই এখানে সব থেকে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে হচ্ছে রিডিং। যে রিডিংটাকে মাস্টার করে নিতে পারলে, যার কম্প্রিহেনশন এবিলিটিটা নেক্সট লেভেলে চলে গেল, তার 90% প্রবলেম কিন্তু এখানেই সলভ হয়ে গেল। ঠিক আছে,
আর এই গ্রামারের পিছনে অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, তোমাদের বলে দেবো, জাস্ট একটা ছোট টিপস দেবো, গ্রামার তোমার স্ট্রং হয়ে যাবে। ওকে, আর ভোকাবুলারিটাও হচ্ছে একটা রিডিংয়েরই পার্ট, ইট ইজ আ পার্ট অফ রিডিং। তুমি যখন কম্প্রিহেনশন পড়বে পাশাপাশি তোমাকে ভোকাবুলারিগুলোকে পড়তে থাকতে হবে। কিভাবে করবো সেটা প্রপারলি আমি নেক্সট স্লাইডে বলছি, কিন্তু রিডিংটাকে তুমি কখনোই ইগনোর করতে পারবে না। ওকে, দেখো এখন প্রায় রাত 1:30 বাজে, আমি ভিডিও রেকর্ড করছি, এখন আমি খুব জোরে কথা বলতে পারবো না, আমি আস্তে আস্তে কথা বলছি, তার জন্য কেউ কিছু প্লিজ মনে করো না। ওকে, ভিডিওটাকে তোমরা চাইলে একটু স্পিডে ফাস্ট করে নিতে পারো, কিন্তু ভিডিওটা অ্যাটলিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে দেখো। এবার আমরা দেখি যে আমরা রিডিংটাকে কিভাবে স্ট্রং করতে পারি। রিডিংয়ের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটা, দেখো এটা হচ্ছে সর্বজন স্বীকৃত, ঠিক আছে, এখানে কেউ মানে এটাকে নিয়ে কেউ তর্ক করে না সাধারণত, সেটা হচ্ছে নিউজ পেপার রিডিং। নিউজ পেপারের মধ্যে হচ্ছে স্পেশালি কি না এডিটোরিয়াল, বোঝা গেল? তাহলে এই জিনিসটাকে তুমি কোনোভাবে ইগনোর করো না। একমাত্র যে তুমি নিউজ পেপার সহ্যই করতে পারছো না তার জন্য তোমাকে নেক্সট আমি বলে দেবো কি করবে, কিন্তু যারা নিউজ পেপার পড়তে তোমাদের কোনো প্রবলেম নেই, দেশ বিদেশ জুড়ে কি প্রবলেম চলছে জিনিস সম্পর্কে, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তোমাদের আগ্রহ আছে, তারা নিউজ পেপারটাকে একদম ইগনোর করবে না, বোঝা গেল? কি করবো আমরা, যদি দেখবে নিউজ পেপারে দু রকমের এডিটোরিয়াল আসে। ওকে, একটা হচ্ছে শর্ট এডিটোরিয়াল আর একটা হচ্ছে লং এডিটোরিয়াল। যদি তুমি শর্ট এডিটোরিয়াল পড়ো তাহলে দুটো করে পড়বে, আর যদি লং এডিটোরিয়াল পড়ো এটা কিন্তু তোমাকে মেন্সেও হেল্প করবে, তার জন্য জাস্ট একটা এডিটোরিয়াল পড়লেই তোমার দ্যাট ইজ সাফিসিয়েন্ট। ওকে, এইবার দেখো এখানে আমি তোমার দুটো অপশন রেখেছি, একটা হচ্ছে দ্য হিন্দু আর একটা হচ্ছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। রাইট, ইন্ডিয়ান এক্সপ্রেসটা কাদের জন্য? যারা প্রথমেই দ্য হিন্দুকে পড়তে পারবে না, দ্য হিন্দু লেভেলটা যাদের একটু হাই মনে হবে, তারা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ো। ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটোরিয়ালগুলো এত সুন্দর হয় যে কেউ ওগুলোকে পড়ে কম্প্রিহেন্ড করতে পারবে, বুঝতে পারলে? তো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তুমি পড়তে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার এন্ড গোলটা কিন্তু এরকম থাকবে যে আমাকে 10 থেকে 15 দিন পর কিন্তু দ্য হিন্দুতে আপগ্রেড করতে হবে। এমন নয় যে আমি এক্সাম পর্যন্ত কন্টিনিউ ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ছি, এটা করবে না। তোমাকে তোমার এন্ড গোল হচ্ছে যে আমাকে দ্য হিন্দুতে কিন্তু আপগ্রেড করতেই হবে। এইবার দেখো যাদের একদমই এডিটোরিয়াল পড়তে ভালো লাগে না, নিউজ পেপার যাদের মাথায় ঢোকে না, তাদের জন্য আমি বলছি তোমরা কিছু বই পড়ো। আর কি বই পড়বে? তোমার ইন্টারেস্ট অনুযায়ী, কিন্তু আমি তোমার প্রপার এক্সাম লেভেল অনুযায়ী কিছু বই এখানে নিয়ে এসেছি যেটা তোমার লাইফেও রিলেভেন্ট হবে প্লাস এক্সামেও রিলেভেন্ট হবে, বোঝা গেল? কী কী বই দেখো, এটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট, ঠিক আছে, দ্য অ্যালকেমিস্ট। তুমি চাই নিউজ পেপার পড়ো বা না পড়ো, দ্য অ্যালকেমিস্ট তুমি লাইফে একবার অন্তত পড়ো। এটা হচ্ছে ব্রাজিলিয়ান রাইটার পাওলো কোয়েলোর লেখা একটা বই, খুব সুন্দর বই, একদম তোমার পড়তে লাগলে বইটা কখন স্টার্ট হয়ে কখন শেষ হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না, খুব সুন্দর বই। এই বইগুলো তুমি চাইলে ফিজিক্যাল কপি পারচেস করতে পারো, যদি ফিজিক্যাল কপি না পারচেস করো তুমি কিন্তু সফট কপিতেও যেতে পারো। টেলিগ্রামে জয়েন করে নাও, ডিসক্রিপশনের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো। প্রতিটা বইয়ের আমি যে পিডিএফ সেটা কিন্তু টেলিগ্রামের মধ্যে ইয়ে করে দেবো, তোমার পাঠিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে পড়তে পারো। ওকে, তারপর আছে হচ্ছে অ্যাটমিক হ্যাবিট। অ্যাটমিক হ্যাবিট হচ্ছে এই বইটা এত সুন্দর বই, প্রতিটা অ্যাসপাইরেন্ট ছাড়ো প্রতিটা মানুষ তার কিন্তু অ্যাটমিক হ্যাবিট পড়া উচিত, কারণ এই বইটা তোমাকে হ্যাবিট ফর্ম করা শেখায়, তাই তো? জেমস ক্লিয়ারের লেখা বই, খুব সুন্দর বই। প্রতিটা মানুষ যে টাইম ম্যানেজমেন্ট শিখতে চাইছে লাইফে তার অ্যাটমিক হ্যাবিট পড়া উচিত। সেপিয়েন্স বলে একটা বই আছে, এই বইগুলো সব না আমার নিজের পড়া বই, ঠিক আছে? তো আমি তোমাকে এই বইগুলো সব পিডিএফ কপি টেলিগ্রামে দিয়ে দেবো। সেপিয়েন্স হচ্ছে এটা ইউভাল হারারি বলে একজন বেস্ট সেলার, ওয়ার্ল্ড বেস্ট সেলার একজন লেখক আছে, তিনি হিস্ট্রির প্রফেসর এবং হিউম্যান কাইন্ডের হিস্ট্রির উপর কিন্তু সেপিয়েন্স বইটা লেখা। এবং রিচ ড্যাড পোর ড্যাড এই বইটা হচ্ছে কার জন্য বলো তো? এই বইটা তোমরা যারা খুবই বিগিনার, ব্যাঙ্কিংয়ের এক্সাম স্টার্ট করতে চাইছো, ফাইন্যান্স সম্পর্কেও নলেজ দরকার, একদম খুব সরল সাদাসিধে ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে, এইটা হচ্ছে ফাইন্যান্সের স্টেপিং স্টোন, ঠিক আছে? রিচ ড্যাড পোর ড্যাড, তো রবার্ট টি কিওসাকির লেখা বই, খুব বিগিনার লেভেলের বই, তোমরা চাইলে এই বইটা কিন্তু পড়তে পারো। যদি এর থেকে একটু অ্যাডভান্স লেভেলের ফাইন্যান্স রিলেটেড বই কিছু চাও তাহলে তোমাদেরকে আমি রেকমেন্ড করবো দ্য সাইকোলজি অফ মানি, এটা মর্গান হাউসলের লেখা, তো তোমরা চাইলে কিন্তু এটা পড়তে পারো, বোঝা গেল? এবার দেখো যদি নিজে থেকে তুমি পড়তেই না পারো, নিজে থেকে যদি তুমি পড়তেই না পারো তাহলে তোমাকে আমি বলবো যারা খুবই বিগিনার লেভেলে আছো বা কেউ নিজে থেকে পড়তে পারছো কিন্তু রাইট ওয়ে অফ রিডিং তুমি জানো না কিভাবে পড়তে হবে, তার জন্য তুমি কি করবে, ডেলি সকালে তোমার ফেভারিট যে টিচার আছে ইংলিশের, সে কিন্তু দেখবে এডিটোরিয়ালের ক্লাস করে, রাইট? তাহলে তার ক্লাসটাকে আমরা অ্যাটেন্ড করবো, বুঝে গেল? 1 ঘন্টা করে তুমি এটার পিছনে দিতে পারো, কিন্তু বেশি দিন নয়, জাস্ট 15 দিন, 10 থেকে 15 দিনের কাছাকাছি কিন্তু এই জিনিসটা আমরা করবো, ডেলি এডিটোরিয়ালের ক্লাস আমরা অ্যাটেন্ড করবো, বোঝা গেল? তো সেখান থেকে তুমি বুঝে যাবে যে তোমাকে কিভাবে পড়তে হচ্ছে, তোমার যে মেন্টর যে টিচার সে কিভাবে পড়াচ্ছে, কোন কোন ওয়ার্ডগুলোর উপর ফোকাস করছে, ঠিক আছে? আর্টিকেল প্রিপোজিশন কোথায় আন্ডারলাইন করছে, এই জিনিসগুলো তুমি যখন শিখে যাবে তখন তুমি তারপর নিজে তোমার এন্ড গোল কিন্তু নিজে থেকে দ্য হিন্দুর এডিটোরিয়াল পড়া, বুঝা গেল? ওকে, তো ডেলি আমি এটার পিছনে কতটা সময় দেবো রিডিংয়ের পিছনে? আমি 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি কিন্তু শুধু রিডিংয়ের পিছনে দেবো। এটাকে তোমরা ইগনোর করো না, ইগনোর যদি করো ইংলিশ তোমাদের ডেভেলপ হবে না, আর ইংলিশ যদি ডেভেলপ না হয় তুমি বুঝতে পারছো না, যাদের ইংলিশ বেটার বা ভালো তারা তোমাকে মেন্সে গিয়ে প্রতিবার বিট করবে, ঠিক আছে?
ওকে, আর ইংলিশ রিডিংটা কিন্তু তোমাকে একটা হ্যাবিট বানাতে হবে। এখানে তোমাদের আমি একটা টিপ দিচ্ছি। কি টিপ দেবো বলো তো? ফোনের মধ্যে না ইনশর্ট বলে একটা অ্যাপ থাকে, ওই অ্যাপটা তোমরা চাইলে ইনস্টল করে নিতে পারো। ইনশর্টস অ্যাপটার নাম কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড অ্যাপ। খুব ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকে সেগুলো নোটিফিকেশন হিসেবে তোমায় দিয়ে দেয়, তো তুমি চাইলে কিন্তু ওই অ্যাপটা ইনস্টল করে নিতে পারো। 50 থেকে 60টা ওয়ার্ডের মধ্যে তোমাকে ডেলি একটা তোমাকে ডেলি নোটিফিকেশন দেবে, যেগুলো একদম ব্রেকিং নিউজ থাকে, খুব সুন্দর, ওরা একদম কম্প্যাক্ট ফরম্যাটে দেয়। তো তুমি চাইলে কিন্তু ইনশর্টস যে অ্যাপটা আছে ফোনের মধ্যে ইনস্টল করে রাখতে পারো। তাহলে রিডিংয়ের জন্য আমরা কি করবো? রিডিংয়ের জন্য আমরা ডেলি 1 থেকে 1.5 ঘন্টা চাইলে এডিটোরিয়াল রিড করবো। যদি নিউজ পেপারের মধ্যে কি করবো না, হাই লেভেলের নিউজ পেপার দ্য হিন্দু যদি পড়তে না পারি, ইন্ডিয়ান এক্সপ্রেস পড়বো। আর যদি নিউজ পেপার একদমই পড়তে না পারি, তাহলে কিছু ভালো ভালো বই আছে, এই বইগুলোকে পড়ে এগুলো কমপ্লিট করার চেষ্টা করবো। বোঝা গেল? প্রতিটা বই পড়তে হবে না, জাস্ট 1-2 কমপ্লিট করার চেষ্টা করবে, তাহলেই হবে। কারণ 2টো বই পড়ার পর তোমার যখন হ্যাবিট তৈরি হয়ে যাবে, তখন তুমি অ্যাকচুয়ালি এডিটোরিয়াল পড়তে পারবে। নেক্সট আমরা দেখবো যে ভোক্যাবস, এটাও হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট টপিক। এটাকে আমরা দেখবো এবার কিভাবে ভোক্যাব তুমি স্ট্রং করবে, রাইট? ভোক্যাব স্ট্রং করার একমাত্র উপায় হচ্ছে, যদি একটা আনফ্যামিলিয়ার ভোক্যাব হয়, যেটা একটু ডিফিকাল্ট লেভেলের ভোক্যাব, সেটা তুমি যদি 5 বার, মোটামুটি 5 বার ডিফারেন্ট টাইম ইন্টারভেল, মানে আজকে একবার পড়লে, আবার কিছুদিন পর একবার পড়লে, এইভাবে 5 বার তুমি যদি সেই ভোক্যাবটাকে রিপিট না করো, সেটা কোনো দিন কিন্তু তোমার মেমোরির মধ্যে যাবে না। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পারলে? ভোক্যাব তোমাকে যদি স্ট্রং করতে হয়, তাহলে একমাত্র এর উপায় হচ্ছে যে রিটেন অ্যান্ড রিকল। ঠিক আছে? তাছাড়া তোমার কাছে কোনো উপায় নেই। যত বেশিবার তুমি রিপিট করতে পারবে, তত তোমার ভোক্যাব মনে থাকবে। তো ভোক্যাব মনে রাখার তোমার সব থেকে, মানে ভোক্যাব শিখতে শুরু করার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে, প্রথমে আমরা কি করবো, 220 রুট ওয়ার্ড যেটা আছে, সেটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করবো। এটা কোথায় থেকে করবো? এর জন্য দেখবে ইউটিউবের মধ্যে প্লেলিস্ট বানানো আছে, ইউটিউবের মধ্যে ম্যারাথন ক্লাসেস আছে, ঠিক আছে? নিমিশা বানসাল ম্যামের দেখবে ভিডিও আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রাখবো। ওকে, তো তোমরা জাস্ট ইউটিউবের মধ্যে সার্চ করবে 220 রুট ওয়ার্ড বাই নিমিশা বানসাল, বা 220 রুট ওয়ার্ড এরকম লিখে সার্চ করবে। ইউটিউবের মধ্যে 1000 একটা ভিডিও চলে আসবে, তার মধ্যে যেটা ভালো ভিউজ আছে, বেশি জন লাইক করেছে, সেই ধরনের একটা ভিডিও খুলে তোমরা রুট ওয়ার্ডটা শিখতে শুরু করবে। রুট ওয়ার্ডের ইম্পর্টেন্স কি? রুট ওয়ার্ডের ইম্পর্টেন্স হচ্ছে, তোমরা যখন 220টা ছেড়ে দাও, তুমি যদি 100-150 রুট ওয়ার্ড যদি শিখতে পারো, একটা রুট ওয়ার্ড থেকে না অনেক ওয়ার্ড ডিরাইভ হয়, সেই প্রতিটা ওয়ার্ডের মিনিং তুমি শিখে যাবে। বোঝা গেল? যেমন তোমাকে যদি আমি 2-1টা উদাহরণ দিই, তাহলে BENE, রাইট? BENE এটা হচ্ছে কি না, বেনি। এবং এই বেনি হচ্ছে একটা রুট ওয়ার্ড, যার মিনিং হচ্ছে বাংলায় ভালো। এবং এই রুট ওয়ার্ড থেকে কি কি ওয়ার্ড ডিরাইভ হতে পারে? দেখো, বেনিফিট, যেটা হচ্ছে উপকার বা লাভ। তারপর হচ্ছে আমাদের বেনিভোলেন্ট, যার মানে হচ্ছে পর উপকারী, যে অপরের উপকার করতে পছন্দ করে। তারপর হচ্ছে বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী। তো প্রতিটা জিনিস কিন্তু এই বেনি অর্থাৎ ভালো, তাই তো, এই জিনিসটার সাথে রিলেটেড। এইভাবে তুমি যদি বেনি কথার অর্থ জেনে থাকো, তাহলে বাকিগুলো কিন্তু তুমি জাস্ট দেখবে যে এই জিনিসটা তার সাথে অ্যাটাচড আছে। বেনিফিশিয়াল হয়ে গেল, বেনিভোলেন্ট হয়ে গেল, বেনিফিট হয়ে গেল, তুমি কিন্তু তার মিনিংটা, মানে পুরোপুরি তার মিনিংটা না জানলেও তার মিনিংটা তুমি একটু আন্দাজ করতে পারবে যে এটাও কিন্তু এই ভালো রিলেটেড কিছু, অর্থাৎ পজিটিভ কিছু রুট, মানে এর মিনিং পজিটিভ কিছু। ঠিক আছে? এবং এই জিনিসগুলো যে তোমার কিভাবে হেল্প করবে, তুমি নিজেও কল্পনা করতে পারছো না। যখন কোশ্চেন প্র্যাকটিস করবে, তখন বুঝতে পারবে। আর একটা যদি তোমাদের আমি উদাহরণ দিই, যেমন ধরো ক্রিড, ক্রিড, এইটার কথা হচ্ছে, এইটার মানে মিনিং হচ্ছে কি বলতো, বিশ্বাস। ক্রিড কথার অর্থ হচ্ছে বিশ্বাস। এবার এখান থেকে কি কি ওয়ার্ড ডিরাইভ হতে পারে? এখান থেকে ওয়ার্ড ডিরাইভ হতে পারে হচ্ছে ক্রেডিট, যেটার অর্থ হচ্ছে আস্থা বা ঋণ। তুমি লোন কাকে দেবে? ব্যাংক ক্রেডিট কাকে দেয়? যার উপরে ব্যাংকের বিশ্বাস আছে তাকেই তো দেবে, তাই না? তারপর হচ্ছে ইনক্রেডিবল মানে কি? অবিশ্বাস্য। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের ক্রেডিবল, যেটা মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। তাহলে এই প্রতিটা জিনিস কিন্তু বিশ্বাস রিলেটেড। তারপর আরো অনেক আছে, যেমন টেলি মানে কি? টেলি মানে হচ্ছে দূর। এবার টেলি থেকে টেলিফোন আসছে, যেটার অর্থ হচ্ছে দূরভাষ। টেলিভিশন আসছে, যার অর্থ হচ্ছে দূরদর্শন। তো রুট ওয়ার্ড থেকে তুমি কত ইজিলি ভোকাব মনে রাখতে পারছো, সেটা কি তুমি দেখছো? এই জন্য তোমাদেরকে রুট ওয়ার্ডটাকে কিন্তু লার্ন করতে হবে। কিভাবে লার্ন করবো না, ইউটিউবের মধ্যে প্লেলিস্ট, তোমার ভিডিওর মধ্যে থেকে কিন্তু এগুলো লার্ন করার চেষ্টা করবো। অ্যাটলিস্ট 150 থেকে 200 রুট ওয়ার্ড কিন্তু তোমাদের জানতে হবে। বোঝা গেল? তারপর হচ্ছে এই যে ডেলি আমরা এডিটোরিয়াল পড়ছি, এই এডিটোরিয়াল থেকে কিন্তু তুমি প্রতিটা ওয়ার্ড তো জানবে না। আর এডিটোরিয়াল একটা এমন জিনিস যেখান থেকে এক্স্যাক্টলি সেম ল্যাঙ্গুয়েজ এক্সামে তুমি পাবে। বোঝা গেল? তাহলে তুমি কি করবে না, এডিটোরিয়ালের মধ্যে যে নতুন ওয়ার্ডগুলো পাবে, সেগুলো ডেইলি নোট করবো। কি করে নোট করবো? ফিজিক্যালি তুমি খাতার মধ্যে নোট করতে পারো, আর না হলে বেঙ্গলি ডিকশনারি বলে যে অ্যাপ আছে প্লে স্টোরের মধ্যে, বা যে কোনো ডিকশনারি অ্যাপের মধ্যে তুমি ওইগুলোকে কিন্তু সেভ করে রাখতে পারো, বুকমার্ক করে রাখতে পারো। ঠিক আছে? এবং কি করবো না, উইকেন্ডে, স্যাটারডে সানডে ওইগুলোকে একবার করে রিভিশন দিয়ে নেবো। ঠিক আছে? তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট, এবং খুব বলতে হয়তো এটাই সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ এটা তোমাকে কি শেখাবে বলো তো? এটা তোমাকে শেখাবে যে কোনো একটা পার্টিকুলার প্যাসেজকে কিভাবে উদ্ধার করতে হয়। মানে তুমি একটা প্যাসেজ পড়ছো, সেই প্যাসেজটা পড়তে পড়তে তোমার কোনো একটা ওয়ার্ড এলো, যে ওয়ার্ডটার মিনিং তুমি জানো না, সেটা তুমি লিখে রাখলে। এইভাবে তুমি প্রতিটা প্যাসেজ থেকে 5 থেকে 10টা করে ওয়ার্ড পাচ্ছ। প্যাসেজটাকে কিন্তু তুমি ফেলে দিচ্ছ না, ওয়ার্ডগুলো না জেনে তুমি এগিয়ে যাচ্ছ না, ওয়ার্ডগুলো মিনিং জানতে, মানে মিনিং শিখছো আস্তে 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 আস্তে। এইভাবে কি হবে না, তোমার একটা হ্যাবিট দাঁড়িয়ে যাবে, যেখান থেকে তুমি একটা টাইম পরে প্রতিটা প্যাসেজের মিনিং, অর্থাৎ প্রতিটা প্যাসেজকে তুমি আস্তে আস্তে কম্প্রিহেন্ড করতে শিখে যাবে।
সো এই কারণে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট যে ডেলি এডিটোরিয়াল পড়ার সময় যে ওয়ার্ডগুলো আমরা পাবো সেগুলো আমি নোট ডাউন করে রাখবো এবং পরে মানে উইকেন্ডে স্যাটারডে বা সানডে সেগুলোকে রিভিশন দেবো। বোঝা গেল? ওকে। আর একটা জিনিস যেটা হচ্ছে এক্সট্রা পয়েন্ট, এটা হচ্ছে যে তোমাদেরকে আমি টেলিগ্রামের মধ্যে দ্য হিন্দু, ঠিক আছে, দ্য হিন্দুর একটা কম্পাইলেশন আছে যেখানে 3000-এর কাছাকাছি ওয়ার্ড আছে, ওটা তোমাদের আমি শেয়ার করে দেবো। সিম্পল রুল, 3000 ওয়ার্ড আছে, ওইটাকে আমি 3 থেকে 4 বার কমপ্লিট করব। এবং এক হয় না যে তোমাকে একটা কম্পাইলেশন দিলাম তুমি সেটা একদম গুলে খেয়ে নিলে, সেরকম টাইপের কথা বলছি এখানে, ঠিক আছে। 3000 ওয়ার্ডের একটা কম্পাইলেশন আছে দ্য হিন্দুর, আর দ্য হিন্দুর এডিটোরিয়াল থেকে যে ওয়ার্ডগুলো ডিরাইভ করা হয় ওইগুলো হচ্ছে ব্যাংক এক্সামে দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমাকে ওই কম্পাইলেশনটা আমি প্রোভাইড করিয়ে দেবো, তুমি জাস্ট পড়ে নেবে। বলবে যে আমাকে কি কম্পাইলেশন থেকেই পড়তে হবে, আমি যদি কোনো বই থেকে পড়ি, দ্যাট ইজ অলসো গুড। বই যদি তোমার কাছে থাকে, যেমন ধর ভোকাব পড়ে, যে এটা হচ্ছে নিমিষা বানসাল ম্যামের বই, খুব ভালো বই, একদম এক্সাম রিলেভেন্ট জিনিসগুলো দেওয়া আছে, যদি কিনে পড়তে পারো খুবই ভালো। যদি তুমি বলো যে ভোকাব পড়ে পড়বো না, আমার বাড়িতে অলরেডি ব্ল্যাক বুক আছে, তাহলে ব্ল্যাক বুক থেকেও পড়তে পারো, ওটা এসএসসি ওরিয়েন্টেড। কিন্তু দেখো সেই ভোকাব তো 19-20, তাই না, এবং ওখানেও দেখবে দ্য হিন্দুর ভোকাব দেওয়া আছে, ইম্পর্টেন্ট ভোকাব দেওয়া আছে, ওইগুলো পড়ে নেবে। তোমার টার্গেট হচ্ছে যে আমাকে মোটামুটি 4000 থেকে 5000, ঠিক আছে, 4000 প্লাস ধরে নাও। এইটা হচ্ছে এতগুলো ওয়ার্ড, নতুন ওয়ার্ড এবং ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু তোমার মাথায় স্টোর করতে হবে, বুঝতে পারলে? তাতে এবার তুমি পরীক্ষাতে যখন যাবে, তুমি যে কনফিডেন্সের সঙ্গে যাবে, দ্যাট উইল বি আনবিটেবল, বুঝতে পারলে? সেখানে তুমি যে পার্টিকুলার ওয়ার্ডটা এসেছে তার মিনিং জানো বা না জানো, কিন্তু তুমি এটা জানো যে এই ওয়ার্ড মানে ভোকাবের পিছনে তুমি কতটা হার্ড ওয়ার্ক দিয়েছো, যে কারণে তোমার যে কনফিডেন্সটা ডেভেলপ হবে, সেই কনফিডেন্সটাই কিন্তু এন্ড গেম কাজ করে দেবে তোমার, বুঝতে পারলে? তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিক্রেট। আর একটা ব্যাপার হচ্ছে, এটা কাদের জন্য বলো, এটা সবার জন্য নয়, ঠিক আছে, এটা হচ্ছে যারা অলরেডি ইন্টারমিডিয়েট লেভেলে আছো তাদের জন্য। কি করবে না, ওয়ার্ড পাওয়ার মেড ইজি বাই নর্ম্যাল লুইস বলে একটা বই আছে, এই বইটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ভোকাবুলারির বেস্ট বই, এর উপরে কোনো বই নেই। তো তোমরা যদি পারো, সবাইকে বলছি না কিন্তু এই বইটা সবাইকে উদ্ধার করতে পারবে না, এই সেশনগুলো একটু হাই লেভেলে আছে, তাই ওয়ার্ড পাওয়ার মেড ইজি বইটা যারা অলরেডি চাও যে তোমার ইংলিশটাকে আরো বেটার করতে, অলরেডি তুমি ইন্টারমিডিয়েট লেভেলে আছো, আরো বেটার করতে চাও, তারা কিন্তু এই বইটাকে পড়তে পারো। কিন্তু এই বইটা কমপ্লিট করতে একটু সময় লাগবে, এবং সেই জিনিসটা তোমার যদি ইচ্ছা থাকে একমাত্র তবেই করবে, বোঝা গেল? তাহলে সামারি তোমাকে একটুখানি বলে দিই কি করবো ভোকাবুলারির ক্ষেত্রে। না, 220 রুট ওয়ার্ড যেটা আছে ওটা শিখে নেবো, তারপর একটা কম্পাইলেশন, সেটা তুমি বই থেকে করতে পারো, সেটা দ্য হিন্দুর তোমাকে যে কম্পাইলেশনটা আমি প্রোভাইড করে দেবো সেখান থেকে করতে পারো, ওটাকে 3 থেকে 4 বার রিভাইজ করে নেবো। আর ডেলি যে হিন্দু ভোকাবুলারিগুলো পাই 10 থেকে 5টা, মানে সরি 10 থেকে 15টা, যাই পাও, কোনোদিন 5টা 6টাও পেতে পারো, তো যাই পাও এটাকে কিন্তু আমি ডেলি নোট করার যে হ্যাবিটটা সেটা নিয়ে আসবো। এই 3টে কাজ তুমি করো, ভোকাবুলারি তোমার সেট। তোমার না আইবিপিএস পিও, না এসবিআই পিও, প্রি হোক মেন্স হোক, তোমাকে ভোকাব নিয়ে আর চাপ নিতে হবে না, বুঝতে পারলে? ওকে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে গ্রামার, থার্ড পিলার, রাইট? দুটো পিলার হলো রিডিং, ভোকাবুলারি, থার্ড পিলার হচ্ছে গ্রামার। আমরা গ্রামারটাকে কিভাবে করবো? যদি এটা এসএসসি সিজিএল হতো, তোমাকে আমি বলতাম যে গ্রামারটাকে খুব ভালো করে করো, ডেইলি গ্রামার প্র্যাকটিস করো, কিন্তু যেহেতু এটা ব্যাংকিং, এবং ব্যাংকিংয়ে শুধুমাত্র এরার ডিটেকশন ছাড়া গ্রামারের প্রয়োজনীয়তা খুব একটা পড়ে না, সেই কারণে আমরা গ্রামারের ক্ষেত্রে দুটো জিনিস করতে পারি, দুটো নয় 3টে জিনিস করতে পারি। কি করবো? যারা অলরেডি ইংলিশ ইন্টারমিডিয়েট লেভেলে আছো বা বিগিনার লেভেলে আছো, খুব বেশি খাটতে যাও না গ্রামারের পিছনে, তারা 120 রুলস অফ গ্রামার এটাকে একবার কমপ্লিট করে নেবো। তারপর রেলিভেন্ট কোশ্চেন যেগুলো দেওয়া আছে তার সঙ্গেই, যে রুল নাম্বার 1 কিছু একটা শেখালো, তার নিচে কিছু কোশ্চেন আছে, ওই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নেবো। এইভাবে 120 রুলস অফ গ্রামারটা কমপ্লিট করবো এবং রেলিভেন্ট কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করবো, বুঝতে পারলাম? কোথায় থেকে করবো তার জন্য একদম রামবান একটা দেওয়া আছে, সেটা হচ্ছে 120 রুলস অফ গ্রামার, একটা নিমিষা বানসাল ম্যামের কিন্তু 11 ঘন্টার ম্যারাথন, ঠিক আছে? এটা তুমি জাস্ট সার্চ করবে, চলে আসবে। এই জিনিসটা তোমরা চাইলে কমপ্লিট করে নিতে পারো, এবং কমপ্লিট করে নিতে পারো না, কমপ্লিট করবে, বুঝা গেল? এবার কেউ চাইছো না গ্রামারটাকে একটু ভালো করে শিখবো, তাহলে তুমি এটাকে স্কিপ করতে পারো। এটাকে স্কিপ করে কি করবে না, এই যে অপশন 2টা, সেটা হচ্ছে কোনো একটা কোর্স, কারো একটা কোর্স কমপ্লিট করে নাও। ইউটিউবের মধ্যে আমি তোমাকে পেড কিচ্ছু নিতে বলবো না, ঠিক আছে? পেড যেগুলো একদমই ইম্পর্টেন্ট সেখানেই তোমার পেডের কথা বলবো, টাকা খরচ করে তোমাকে কিছু বলবো না, এভরিথিং ইজ অ্যাভেলেবল অন ইউটিউব, ঠিক আছে? তাহলে আমরা কি করবো না, কোনো একটা প্লে লিস্ট আমরা কমপ্লিট করবো গ্রামারের, যেখানে আমি তোমাকে দেখো, এটা হচ্ছে এসএসসি টিচার, যারা চেনো তারা জানো যে এনার পড়ানোর স্টাইলটা ঠিক কতটা বেটার। ইনি হচ্ছেন অমন বশিষ্ঠ স্যার। লিখবে যে তোমার কমপ্লিট কোর্স অন ইংলিশ অমন বশিষ্ঠ স্যার, এরকম লিখে তুমি ইউটিউবে সার্চ করবে, এইটা চলে আসবে। এবং এখানে সব মিলিয়ে 30টার কাছাকাছি ভিডিও আছে, ওয়ান অফ দ্য বেস্ট প্লে লিস্ট অফ ইংলিশ, ঠিক আছে? দারুণ সুন্দর করে উনি প্লে লিস্টটা বানিয়ে রেখেছেন। এটা চাইলে তুমি জাস্ট একবার কমপ্লিট করে রাখো, জাস্ট একবার, বুঝতে পারলে? গ্রামারের পিছনে আমি বেশি সময় দিতে বলবো না, কারণ হচ্ছে গ্রামারের ইম্পর্টেন্স আমাদের ব্যাংকিং ইংলিশে খুবই কম, ঠিক আছে? ডেলি 3 মিনিট ইজ মোর দ্যান এনাফ। আর কেউ যদি বলো যে আমরা এভাবে কিছুই করবো না, আমি বই থেকে পড়তে পছন্দ করি, তাহলে নিতু সিং এর ভলিউম 1 থেকে তুমি কমপ্লিট করে নিতে পারো, অথবা যারা একটু হাই লেভেলে যেতে চাও তারা এসপি বক্সি, আর কারো কাছে যদি অন্য কোনো বই বাড়িতে থেকে থাকে তাহলে সেটা থেকেও করে নিতে পারো। কারণ গ্রামারে না খুব বেশি চাপ নেই এখানে। গ্রামারে তোমার সব থেকে, মানে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে 120 রুলস অফ গ্রামারটা একবার কমপ্লিট করে নাও, দ্যাট শুড বি এনাফ ফর ব্যাংক এক্সামস, ঠিক আছে? তারপর আমরা দেখি, এবার আমরা দেখবো সিলেবাসটা কি আছে আমাদের ইংলিশের। অ্যাকচুয়ালি ইংলিশে দেখো মোস্ট ইম্পর্টেন্ট, আজকের ভিডিওটা না একটু প্রিলিমস সেন্ট্রিক হবে,
এবং তোমাদের জন্য যেহেতু আমি মেন্সের ভিডিও আলাদা করে নিয়ে আসবো, তাই আজকের ভিডিওটা একটু প্রিলিম সেন্ট্রিক হবে। কিন্তু এই ভিডিওটা যে এত ধীরে সুস্থে তোমাদের বোঝাচ্ছি তার কারণ হচ্ছে ইংলিশের ওভারঅল যে সামারি, ইংলিশের ওভারঅল যে জিনিসপত্র তোমরা যাতে বুঝতে পেরে যাও। তাহলে তোমরা যখন জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করতে শিখে যাবে, আস্তে আস্তে তুমি মেন্সের জন্য উপযুক্ত হয়ে যাবে। তুমি নিজে থেকেই এটা বুঝতে পারবে যে মেন্সের জন্য তোমাকে কি করতে হবে, রাইট? তো দেখো, বিগত বছরে ইংলিশের যত প্রিলিমস আছে এইগুলো হচ্ছে তার মোস্ট ইম্পর্টেন্ট টপিক, বোঝা গেল? এখান থেকেই তোমার কোশ্চেন চলে এসেছে, যা এসেছে এখান থেকেই এসেছে। এবার এই যে দিকটা তুমি দেখছো, কম্প্রিহেনশন হয়ে গেল, আরসি, তারপরে ক্লজ টেস্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্যারাজাম্বলস, ম্যাচ দ্য কলম, এগুলো সব হচ্ছে কি বলতো আমাদের রিডিং রিলেটেড, মানে কম্প্রিহেনশন রিলেটেড। এবং এখান থেকেই তোমার যদি টোটাল 30টা কোশ্চেন থাকে, তাহলে এখান থেকেই তুমি ধরে রাখো অলমোস্ট 18 থেকে 20টার কাছাকাছি কোশ্চেন তুমি শুধুমাত্র আরসি থেকে পেয়ে যাচ্ছ। মানে বুঝতে পারছো? তুমি যদি রিডিংটাকে কমপ্লিট করে রাখো, রিডিংটাকে অভ্যেসটাকে করে রাখো, তাহলে এই যে আরসি দেখছো এটা তুমি কমপ্লিট হয়ে যাচ্ছে, ক্লজ টেস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা তোমার হচ্ছে পুরো আন্ডারস্ট্যান্ডেবিলিটির উপর থাকে, প্যারাগ্রাফটা বুঝতে পারলে এটাও হয়ে যায়। কিন্তু এটা একটু ভোকাব সেন্ট্রিক। আর ওই যে তোমাকে বললাম যে তুমি যখন রিডিং আরসি কমপ্লিট করবে, রিডিং হ্যাবিট তৈরি করবে, ভোকাবুলারি অটোমেটিক হতে থাকবে। তো এটাও সেই হচ্ছে সেই আরসি রিলেটেডই। প্যারাজাম্বল তো 100% আরসি রিলেটেড, ঠিক আছে? ম্যাচ দ্য কলম এটাও হচ্ছে 100% আরসি রিলেটেড। এবার তোমাকে আর একটা কথা বলে, আরসি তোমাকে মানে রিডিং তোমাকে আর কিভাবে হেল্প করবে, এই যে এরর স্পটিং বা এরর ডিটেকশনের যে কোশ্চেনগুলো থাকে, এখানেও তোমার রিডিং হেল্প করবে। কারণ আমি অনেকজনকে জানি যারা জীবনে কোনোদিন গ্রামার কোর্স কমপ্লিট করেনি, কিন্তু তারা ব্যাংকে সিলেকশন নিয়ে বসে আছে। কি করে না, যখন তোমাকে ধরো একটা সেন্টেন্স দিয়ে দেয়, এই সেন্টেন্সের মধ্যে এরকম এরকম করে পার্ট করে এ বি সি ডি করে ভেঙে দেওয়া থাকে, তাই তো? এরকম ভাবে যখন দেওয়া থাকে, তখন তুমি যখন গোটা সেন্টেন্সটা পড়বে এবং সেখানে তোমাকে বলবে যে কোন পার্টের মধ্যে এরর আছে, তোমার যদি কম্প্রিহেনশন স্কিল ভালো থাকে, তুমি হয়তো এটা বলতে পারবে না যে কোন পার্টিকুলার পার্টের মধ্যে এরর আছে, কিন্তু তুমি এটা বলে দেবে যে এই পার্টিকুলার মানে এই পুরো পার্টটার মধ্যে কোথাও না কোথাও এরর আছে। তুমি জানো না এররটা কি, কিন্তু তুমি এটা বলে দিতে পারবে যে এই পার্টটার মধ্যে কি এই পার্টটার মধ্যে এরর আছে। এবং আমি এটাও দেখেছি যে 5টা কোশ্চেন যদি থাকে, ওইভাবেই তোমার 3টে কোশ্চেন অ্যাটলিস্ট ঠিক হয়, ঠিক আছে? সো তুমি নিজের অ্যাকিউরেসিটাকে মেনটেন করার জন্য একবার গ্রামার কোর্সটা অবশ্যই কমপ্লিট করবে। আমি কখনোই রেকমেন্ড করি না যে তুমি একদম কোনো সময় গ্রামার কোর্স না করে শুধুমাত্র কম্প্রিহেনশন এবিলিটির উপরে এরর ডিটেকশনের কোশ্চেন অ্যাটেম্প করো, সেটা কখনোই আমি বলবো না। একবার অন্তত গ্রামারটাকে কমপ্লিট করে রাখবে, রাইট? ওকে, সো এরর স্পটিংয়েও তোমার এখানে আরসি হেল্প করছে। মিসস্পেলড ওয়ার্ড, এখানে কিন্তু তোমার ভোকাবুলারি ছাড়া কোনো উপায় নেই। এবং এটা কখন মানে কোন জিনিসটা এটা হেল্প করবে জানো? তুমি যখন ডেলি যে রিডিং তোমার এডিটোরিয়াল থেকে যে 10টা করে ভোকাব শিখছো, সেগুলো তুমি যখন লিখে রাখছো ফিজিক্যাল কপির মধ্যে, এই মিসস্পেলড ওয়ার্ড তুমি যখন করতে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার সাবকনশিয়াসলি প্রতিটা স্পেলিং কিভাবে হয়ে আছে, স্টোর হয়ে আছে। এবং এই জিনিসটা তখন তোমার হেল্প করবে। তাই সবসময় আমি রেকমেন্ড এটাই করি যে ফিজিক্যাল কপির মধ্যে তোমরা নোট ডাউন করতে থাকো এবং স্যাটারডে সানডে কিন্তু ওই ভোকাবুলারিগুলোকে প্র্যাকটিস করতে থাকো, রাইট? ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এটা হচ্ছে তোমার এই কম্পাইলেশনের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কমপ্লিট করে নিও। ইডিয়ম অ্যান্ড ফ্রেজ হচ্ছে জাস্ট একবার কি দুবার পড়ে নেবে, দ্যাট শুড বি এনাফ, ওকে? আর এটা হচ্ছে কি না ওয়ার্ড সোয়াপটা হচ্ছে অনেকটা তোমার এই কম্প্রিহেনশন এবং ভোকাবুলারির একটা ম্যাচ। যদি তোমার কম্প্রিহেনশন স্কিল ভালো থাকে, ওয়ার্ড সোয়াপে তুমি ফুল মার্কস তুলে নিয়ে আসবে। তো ইংলিশের যেটা আমি বললাম যে রিডিং হচ্ছে 90% এর প্রবলেম সলভ করে দেবে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিলার অফ ব্যাংকিং ইংলিশ, রাইট? তারপর হচ্ছে ভোকাবুলারি, তারপর গ্রামার, ওকে? তাহলে আমরা সিলেবাস দেখলাম। এরপর আমরা দেখব যে প্র্যাকটিস কোথা থেকে করা যাবে এবং কিভাবে আমরা প্র্যাকটিসটা শুরু করতে পারবো। ফোর্থ মোস্ট ইম্পর্টেন্ট পিলার অফ ইংলিশ, রাইট? বেশ, প্র্যাকটিসটার জন্য তোমাদেরকে আমি একটা টার্গেট দিয়ে দিচ্ছি। এই টার্গেটটা প্রথমে তোমরা কমপ্লিট করবে। দেখো, আমি কখনো বলিনি যে জিনিসপত্র ইজি হবে। যে নিজের লিমিটটাকে পুশ করতে পারবে, যে নিজের হার্ড ওয়ার্ক করা লিমিটটাকে অ্যাকচুয়ালি পুশ করতে পারবে, সিলেকশন কিন্তু সেই নিয়ে যাবে ব্যাংক এক্সামে। কারণ এখানে কম্পিটিশন তোমরা জানো কোন লেভেলে হবে, রাইট? তো আমরা কি করবো না, যেসব হাই ওয়েটেজ টপিকগুলো আছে সেখানে ফোকাস দেবো। মানে হচ্ছে ধরো তুমি কোন একটা সেকশনাল টেস্ট দিলে, বা তুমি আস্তে আস্তে এবার বুঝতে শিখেছো যে কোন কোন টপিকটা তোমার উইক, সেই পার্টিকুলার টপিকের উপর আমরা জোর দেবো এবং সেই পার্টিকুলার টপিকের আমরা কোশ্চেন প্র্যাকটিস করবো। প্রতিটা টপিক যেগুলো ব্যাংকে আসে, ধরো আমি প্রিলিমসের ক্ষেত্রে এই প্রতিটা টপিককে নিয়ে নিলাম, প্রতিটা টপিকের, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, ভালো করে শুনবে, প্রতিটা টপিকের কিন্তু আমরা 100 থেকে 500টা করে কোশ্চেন প্র্যাকটিস করবো। এবার বলবে 100 থেকে 500টা আবার কি ধরনের কথা? দেখো, রিডিং কম্প্রিহেনশন তুমি যদি 500টা করতে যাও, তোমার দম বেরিয়ে যাবে, রাইট? তাহলে এক্সামের আগে পর্যন্ত কিন্তু আমাদের একটা টার্গেট থাকবে যে রিডিং কম্প্রিহেনশনের কোশ্চেন আমরা 100টা করবোই করবো। এবার যারা এর থেকে বেশি করতে পারবে ওয়েল অ্যান্ড গুড, কিন্তু মিনিমাম 100টা করতে হবে, রাইট? যে কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি বড় কোশ্চেন হয়, ক্লজ টেস্ট হয়ে গেল, প্যারাজাম্বল হয়, এগুলো তোমাকে মিনিমাম 100, তার বেশি যত করতে পারো তোমার উপর ডিপেন্ড করছে সেটা। কিন্তু যেগুলো সিঙ্গেল ওয়ান লাইনার, যেগুলো মিসস্পেলড ওয়ার্ড হয়ে গেল, এরর ডিটেকশন হয়ে গেল, এগুলো কিন্তু ডেলি প্র্যাকটিস করে 500টার কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এর সরবদা কি করে করবে হচ্ছে তোমাকে ডেলি নিজের একটা টাইম টেবিল বানাতে হবে। টাইম টেবিল মানে হচ্ছে তুমি ডেলি কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে, ইট ইজ টোটালি আপ টু ইউ। আমি তোমাকে একটা ওভারঅল দিলাম, এখানে টার্গেট দিলাম যে নেক্সট 30 to 35 ডেজের মধ্যে কিন্তু এই জিনিসটাকে তোমাকে কমপ্লিট করতে হবে, রাইট? এই জিনিসটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। তো তোমাকে কিন্তু প্র্যাকটিস বেশি বেশি করতে হবে। এবার 30 to 35 ডেজের মধ্যে আমি যদি 30 ডেজ ধরি, ধরো 30 ডেজ ধরি, তুমি যদি একটা টপিকের 10টা করে কোশ্চেন করতে শুরু করো, যারা বিগিনার আছে তাদের করতেই হবে। তুমি এটাকে কখনোই বলতে পারবে না যে আমি এটা করবো না, ঠিক আছে? তোমাকে এটা করতেই হবে। তাহলে সেখানে তুমি যদি 10টা করে কোশ্চেন করো, তোমার 300টা কোশ্চেন কমপ্লিট হয়ে যাচ্ছে।
যদি 5টা করে কোশ্চেন করো পার টপিক, তাহলে তোমার 150টা কোশ্চেন কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাটলিস্ট করো, তোমাকে আমি একটা রেঞ্জ দিয়েছি, রেঞ্জটা কি দিয়েছি না 100 থেকে 500, যে যতটা কাছে যেতে পারবে, এই 100 থেকে শুরু করে যে 500-র যতটা কাছে যেতে পারবে। একটু পাগল হতে হবে সিলেকশনের জন্য, বুঝতে পারলে? আমি কখনোই বলিনি জিনিস ইজি হবে। যে এইটার যত কাছে যেতে পারবে সে জানবে সিলেকশনে তত কাছে যাচ্ছ, রাইট? খুব ইম্পর্টেন্ট কথা একটা বললাম, যতটা পারবে ফলো করার চেষ্টা করবে। এবার হচ্ছে যে এত কোশ্চেন কোথায় পাবো, বা কোশ্চেন লার্নিং কি করে করবো? খুব সহজ একটা উপায় বলছি। ইউটিউব এখন এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে প্রতিটা জিনিস অ্যাভেলেবেল। টপিকের নাম লিখবে, ঠিক আছে, প্লাস ম্যারাথন অর সেশন। ম্যারাথন লিখতে পারো যে এরর ডিটেকশন ম্যারাথন, 1000 একটা ভিডিও চলে আসবে। কি লিখলে যে এরর ডিটেকশন ব্যাংকিং সেশন বা ক্লাস, 1000 একটা ভিডিও চলে আসবে। সেই ভিডিওগুলো দেখো, কার জন্য? তোমাদের জন্যই তো পড়ে আছে। এবং ভিডিও থেকে দেখে প্র্যাকটিস করার যেটা মজা, সেটা হচ্ছে তুমি যখন ভিডিও থেকে দেখবে, পজ করে নিলে, নিজে সলভ করার চেষ্টা করলে, তারপর যখন পারলে না তখন ওটাকে আবার প্লে করলে, তারপর দেখে নিলে উত্তরটা কি। এইভাবে করতে পারো। আমি তোমাকে আবার একটা কথা বলছি, আমি তোমাকে এখানে যতগুলো জিনিস বলেছি তার 100% তুমি হয়তো অ্যাচিভ করতে পারবে না। তুমি যত বড়ই মহারথী হও না কেন, 100% হয়তো অ্যাচিভ করতে পারবে না, কারণ বাকি সাবজেক্টগুলো আছে। এবং বাকি সাবজেক্টগুলো তো তোমাকে আমি লিমিট পুশ করার মতো স্ট্র্যাটেজি দেবো, কিন্তু এমন নয় যে তুমি ইজিলি আমার টার্গেট কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, আমাকে ফলো করলে দ্যাট ইজ নট গোয়িং টু ইজি ফর ইউ। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। 100% তুমি ফলো করতে পারবে না, কিন্তু তুমি যদি এটার 80% অ্যাচিভ করে নাও, তাহলেও জানবে যে তুমি কিন্তু একটা বড় মাইলস্টোন অ্যাচিভ করে বসে আছো। এবং যতটা সম্ভব 100কে চেজ করার চেষ্টা করবো। বোঝা গেল? এটাই হচ্ছে তোমাদের টার্গেট। বেশ, যত তুমি এই জিনিসটা করবে, এটা জানো তোমার কি মানে কিসে হেল্প করবে? এটা তোমার স্পিড, অ্যাকিউরেসি, কনফিডেন্স, এই 3টে জিনিস, যেটা হচ্ছে ইংলিশ এবং জিকে, এই দুটো সাবজেক্টের মেন পিলার, এই 3টে জিনিস কিন্তু তোমার অ্যাকচুয়ালি ইমপ্রুভ হবে। কোথায় থেকে? না, যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে। তোমাকে আমি টার্গেট দিয়ে দিলাম, মিনিমাম কত? 100, ম্যাক্সিমাম কত? 500। বোঝা গেল? ওকে, নেক্সট দেখা যাক। ফাইনাল স্টেপস টু ম্যাক্সিমাইজ ইউর কোর্স, মানে স্কোর। নিজের স্কোরকে ম্যাক্সিমাইজ করার জন্য ফাইনাল স্টেপ কি কি আছে দেখো। টপিক ওয়াইজ প্র্যাকটিস করার পর তোমাদেরকে আমি ছেড়ে দিই। তোমাদেরকে আমি বলেছিলাম যে 30 দিন ম্যাক্সিমাম, 20 থেকে 30 দিন ম্যাক্সিমাম তুমি টপিক ওয়াইজ, বা তোমার লার্নিং ফেজ হয়ে গেল, সেখানে প্র্যাকটিস ফেজ হয়ে গেল, সেখানে তুমি করে নিলে, রাইট? তারপর কি করবো? সেকশনাল মক, কুইজেস, ফুল মক, এইগুলোর পিছনে চলে আসবো। একদম হার্ড কোর প্র্যাকটিস জোন এটা। ঠিক আছে, তোমরা জানো যে IBPS PO তো তোমার হাতে আর 60 দিনের মতো সময় আছে, রাইট? এই 60 দিনটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। 30 দিন কি থাকবে না, কমপ্লিশন মোড থাকবে, সিলেবাস কমপ্লিশন মোড থাকবে। নেক্সট 30 দিন হবে হার্ড কোর প্র্যাকটিস। এই 30 দিনের মধ্যে তুমি ফাইন্ড আউট করবে তোমার কি কি উইক টপিক আছে। বাকি 30 দিনের মধ্যে কিন্তু তুমি কি করবে না, বাকি 30 দিনের মধ্যে তুমি সেই পার্টিকুলার প্রতিটা টপিককে স্ট্রং করার পিছনে কাজ করবে। প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ একটা পার্টিকুলার অর্ডারে যে কমপ্লিট করতে পারবে, সে কিন্তু এবছর এক্সাম ঠিক ক্লিয়ার করে নেবে। বুঝতে পারলে? তো সেকশনাল মক, কুইজেস, ফুল মক, এগুলো কিন্তু আমরা তারপরে স্টার্ট করবো কবে না, 30 ডেজ পর। 30 ডেজের আগে তুমি চাইলে যদি মনে হয় যে আমি কুইজ দেবো, তাহলে কুইজ দিতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু সেকশনাল মকও দিতে পারো, ফুল মক দেবে না। ঠিক আছে, ফুল মকটা দেবে না, জাস্ট তুমি কোন লেভেলে আছো জানার জন্য একটা ফুল মক দিতে পারো, একটা কি দুটো ফুল মক দিতে পারো, কিন্তু খুব বেশি ফুল মক এখন দেবে না। আগে নিজের লার্নিং ফেজটাকে কমপ্লিট করে নাও, তারপর ফুল মক দেবে, কোনো প্রবলেম নেই, রাইট? ওকে, দেখো, ঠিক আছে, ফুল মক দেবো, সেকশনাল মক দেবো, কোথায় থেকে দেবো? দেখো, টপিক ওয়াইজ প্র্যাকটিস, কুইজ, এগুলোর জন্য এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে খুবই বেস্ট প্ল্যাটফর্ম, রাইট? গাইডলি হয়ে গেল, আড্ডা 247 হয়ে গেল, প্র্যাকটিস মক হয়ে গেল, স্মার্ট কিডা হয়ে গেল, এগুলো হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম যেগুলো অ্যাভেলেবেল আছে তোমার কাছে। তো দেখো, আমি বলি যে যদি কারোর মনে হয় যে আমি বেশি বেশি এদিক ওদিক রিসার্চ করতে চাইছি না, তাহলে তুমি কোনো একটা পার্টিকুলার সাইটে গিয়ে, যেটা তোমার বাজেটে ফিট হবে, সেখানে গিয়ে তুমি একটা পেড সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। যেমন স্মার্ট কিডার মক ড্রিল যেটা আছে না, সেটাকে আমি খুব মানে কি বলবো, পছন্দ করি। কারণ ওখানে যে কোশ্চেনের লেভেলগুলো থাকে খুব সুন্দর থাকে, কিন্তু বাকিগুলো কি খারাপ? কেউ খারাপ না। গাইডলিটা তো এখন দারুণ কাজ করছে। গাইডলিতে যে বান্ডেল PDF এর ওদের যে কোর্সটা আছে, এত কোশ্চেন দেবে তুমি সারা বছর করে শেষ করতে পারবে না, রাইট? তো তুমি যদি মনে হয় যে না এদিক ওদিক বেশি ঘুরবো না, তাহলে চাইলে যে কোনো একটা পার্টিকুলার প্ল্যাটফর্মে, গাইডলি, আড্ডা 247, এগুলোতে প্রচুর ফ্রি কন্টেন্ট আছে। সেই ফ্রি কন্টেন্টগুলো আগে সলভ করো, তারপর যদি মনে হয় তুমি পেড কন্টেন্ট নিতে পারো। বোঝা গেল? এবং তোমাদের আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, অ্যাপগুলোকে ইনস্টল করে রাখবে, কারণ এই অ্যাপের ইন্টারফেসগুলো তোমরা জেনে রাখবে, কোথায় কোথায় ফ্রি কন্টেন্ট দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাদের জানতে সুবিধা হবে। বোঝা গেল? আর একটা অ্যাপ আছে টেক্সট বুক, তোমরা জানো টেক্সট বুক খুবই অ্যাফোর্ডেবল লেভেল, তাহলে টেক্সট বুকটাকেও কিন্তু তোমরা চাইলে অ্যাড করে নিতে পারো। টেক্সট বুকটা একটুখানি কি বলো তো, মানে এখানে না কোশ্চেনের লেভেলটা একটু লো থাকে। আমি মানে এর এখন অনেক ইমপ্রুভ করে নিয়েছি নিজেকে, আর আগের মতো নেই যে খুব লো লেভেলের, সেরকম নেই। সবাই 19-20, এই টেক্সট বুক হচ্ছে 19। আর অলিভ বোর্ড বলে একটা প্ল্যাটফর্ম আছে, সেটাকে আমি 20 বলবো, কিন্তু ওখানে টাকার পরিমাণটাও বেশি লাগে, প্রচুর সাবস্ক্রিপশন ফি ওদের। আর এই যে এগুলো হচ্ছে সব মডারেট লেভেলে আছে, তুমি চাইলে যাকে খুশি নিজের ইচ্ছা মতো বাজেটে যে ফিট খাচ্ছে তাকে নিও। এন্ড গোলটা হচ্ছে প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তুমি তত বেশি স্ট্রং হবে, এটা একটা নো ব্রেনার, সবাই জানে, জানা সত্ত্বেও কজন করছে। বুঝা গেল? তারপর হচ্ছে যে ধরো তুমি বলছো যে না আমি আরো কোশ্চেন চাই, গুগলের মধ্যে যাও, টপিকের নাম লেখো, কোশ্চেন লেখো, পাশে লেখো ব্যাংক এক্সাম, জাস্ট একটা সার্চ মারো, 1000 একটা কোশ্চেন তোমার চোখের সামনে চলে আসবে, সারা দিন রাত সলভ করো তুমি।
তার বাইরে তোমাকে একটা খুব সুন্দর আমি জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে নিমিষা বানসাল ম্যামের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইটা তোমরা জয়েন করে নিও। কারণ ওখানে এত কন্টেন্ট, ফ্রি কন্টেন্ট ম্যাম দেয় এবং প্রতিটা জিনিস এক্সাম রিলেভেন্ট। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই এক জায়গা থেকে প্রচুর কন্টেন্ট পেয়ে যাবে, প্রচুর। ঠিক আছে, তাই নিমিষা বানসাল ম্যামের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে তুমি জয়েন করে নিও। ডেইলি বেসিসে চেকলিস্ট দেয়, তুমি সেখান থেকেও কিন্তু সলভ করতে পারো। এবং তাছাড়া তো আমাদের ইউটিউবের প্র্যাকটিস সেটস আছেই, রাইট? এটা তো আছেই। এবং যারা বিগিনার লেভেলে আছো, খুবই বিগিনার লেভেলে আছো, তারা কি করবে বলো তো? তোমার যে ফেভারিট টিচার আছে সে ডেইলি দেখবে ইউটিউবের মধ্যে ক্লাস করায়, ওই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো। আমি এই যে স্ট্র্যাটেজিটা বলছি, সবাই সবকিছু করতে পারবে না। তোমাকে এর মধ্যে থেকে কিন্তু প্রতিটা টপিককে টাচ করতে হবে এবং তার মধ্যে নিজের কম্প্যাটিবিলিটিটাকে খুঁজে নিতে হবে। তুমি যদি নিজে থেকে এখন কোশ্চেন প্র্যাকটিস না করতে পারো তাহলে কি করবে? তাহলে তুমি অবশ্যই ক্লাস দেখবে। একদিন দেখো, দুদিন দেখো, 10 দিন দেখো, 15 দিন দেখো, 20 দিন দেখো, তারপর নিজে করার চেষ্টা করো। বুঝতে পারলে? কারণ আলটিমেটলি তুমি যদি নিজে না করো তাহলে তোমার ইমপ্রুভমেন্ট কিন্তু সেই লেভেলে হবে না। বুঝা গেল? এরপর আমরা দেখবো যে বেস্ট ফ্যাকাল্টি কারা আছে যাদেরকে তুমি ফলো করতে পারো। দেখো, এই যে আমি নিমিষা বানসাল ম্যামের নাম তো 2-3 বার করলাম, তো তুমি বুঝতেই পারছো যে ব্যাংক এক্সামের ক্ষেত্রে এনার মানে কি বলবো, এনার একটা আলাদাই সেই ওরা আছে এখন খুব ফেমাস হয়ে যায় না একটা টার্ম। তো নিমিষা বানসাল ম্যাম ওয়ান অফ দ্য বেস্ট, চোখ বন্ধ করে ফলো করতে পারো, কোনো প্রবলেম নেই। তাছাড়াও আমাদের আরেকজন আছে বিশাল পরিহার স্যার, তো ইনিও ব্যাংকার্স ওয়েতে পড়ান, আনএকাডেমির সাথে এনারা পড়ান। তো আনএকাডেমি ব্যাংকার্স ওয়ে যেটা আছে সেখানে তুমি চাইলে বিশাল পরিহার স্যারকে ফলো করতে পারো, প্রচুর এক্সপিরিয়েন্স টিচার। সন্তোষ স্যারকে ফলো করতে পারো, তিনি এতদিন আড্ডাতে পড়াতেন, এখন বেরিয়ে গেছেন। সন্তোষ স্যারকে ফলো করতে পারো। তাছাড়াও তুমি যদি ব্যাংকিংয়ের মধ্যে আর কোনো টিচারকে অলরেডি ফলো করতে থাকো তাকে ফলো করো, কেউ বারণ করেনি। আলটিমেটলি হচ্ছে তোমাকে পড়তে হবে, নিজেকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যদি রিডিংয়ের প্রবলেম হয় সকালবেলা এডিটোরিয়াল ক্লাস দেখো, যদি প্র্যাকটিসের প্রবলেম হয় তাহলে তার যে প্র্যাকটিস সেটের ক্লাস, যে ডেলি প্র্যাকটিস ক্লাসগুলো করা হয় সেগুলো অ্যাটেন্ড করো। এবং তার বাইরে কিন্তু এই কোশ্চেনগুলো মানে নিজেকে পুশ করতে হবে, কিচ্ছু করার নেই। এই যে তোমাকে টার্গেটটা আমি দিয়েছি যে 100 থেকে 500, এই টার্গেটটাকে তোমাকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে প্রতিটা সেকশন ধরে। তুমি 1 মাস করো, তারপর তুমি বলবে যে সৌরভ দা ইংলিশ আমার নেক্সট লেভেলে চলে গেছে, ইংলিশ নিয়ে আমার কোনো চাপ নেই, অন্য সাবজেক্টে কিছু বলার থাকলে বলো। বুঝতে পারলে? ওকে, তারপর হচ্ছে আমরা দেখবো যে কোন মক টেস্টটা বেস্ট। ঠিক আছে, মক টেস্টের ক্ষেত্রে প্রতিটা কোম্পানি বেস্ট। গাইডলি হয়ে গেল, অলিভ বোর্ডটা একটু বেশি ভালো কারণ এটা পুরো প্রিমিয়াম কোয়ালিটি দেয়, টেক্সট বুকও ভালো। এখানেকার মধ্যে তোমাকে দেখতে হবে স্মার্ট কিড আছে, ওটাও ভালো, যে তোমার বাজেটে ফিট খাচ্ছে। এখন তোমাকে আমি দুটো মক কিনতে বলবো না, তুমি জাস্ট এখন একটা পারচেস করো, সেটাকেই কমপ্লিট করার চেষ্টা করো। যখন তার লেভেলটাকে খুবই ইজি মানে মনে হবে যে আমি একটু ডাইভার্স কোয়ালিটি চেক করতে চাইছি, তখন চাইলে তুমি দুটো মক পারচেস করতে পারো, দুটো প্ল্যাটফর্ম থেকে মক চাইলে তুমি পারচেস করতে পারো। কিন্তু যারা বাজেটে খুবই টাইট তাদেরকে আমি বলবো যেটা তোমার বাজেটে ফিট খাচ্ছে জাস্ট একটা মক পারচেস করে নাও, যথেষ্ট। চাইলে তোমরা ওখান থেকে খুব ভালো স্কোর করতে পারবে। বুঝতে পারলে? ওকে, এই যে আমি এখানে বললাম যে চুজ বেসড অন ইউর বাজেট অ্যান্ড তুমি কোন লেভেলে আছো তার উপর। কারণ অলিভ বোর্ডের লেভেল হাই থাকে, গাইডলি লেভেলটা একটু হাই থাকে, টেক্সট বুকের এদের থেকে একটু কম্পারেটিভলি ইজি থাকে। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু স্টার্ট করতে পারো। এবং তোমাদেরকে যেটা আমি বললাম যে ফুল মক এবং সেকশনাল মক যেটা দেবে সেটা অ্যাটলিস্ট 15 থেকে 20 দিন স্টাডি করে নেওয়ার পর, ওটা 30 দিনও বললাম, তো ওটা হচ্ছে মানে 20 থেকে 30 দিনের মধ্যে কিন্তু তোমরা অ্যাকচুয়ালি এই হার্ড কোর প্র্যাকটিস, এই যে জোনটা এখানে যাবে। আগে তোমরা নিজের কনসেপ্ট হয়ে গেল, এই যে গ্রামার হয়ে গেল, ভোকাবুলারি হয়ে গেল, এই যে লার্নিং ফেসগুলো, ডেলি রিডিং হয়ে গেল, এগুলোকে ভালো করে কমপ্লিট করবো। তারপর কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিস মোডে আসবো। ঠিক আছে, কারণ তুমি যখন প্র্যাকটিস মোডে চলে আসবে তখন এত বেশি প্র্যাকটিস করবে তোমার এমনিতেই টপিকগুলো প্রচন্ড স্ট্রং হয়ে যাবে। এবং তোমাদের আরেকটা অল্টারনেটিভ আমি বলে দিচ্ছি। ঠিক আছে, যারা অলরেডি রিডিং কম্প্রিহেনশনে একটুখানি পারদর্শী হয়ে আসো তারা কি করতে পারো না, তোমরা ডেইলি 2-3টে করে রিডিং কম্প্রিহেনশনে কোশ্চেন সলভ করতে পারো। সেখান থেকেও কিন্তু তোমার রিডিং কম্প্রিহেনশন যে রিডিং পার্টটা সেটা কমপ্লিট হতে থাকবে। রাইট, তো এরপর আমরা দেখবো ডেইলি প্ল্যান হিসেবে আমরা কি করতে পারবো। তোমাদেরকে তো আমি বহু কিছু বললাম, রাইট? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এত কিছু বলে দিলাম এখানে, তোমাদের এখন নিশ্চয়ই মানে ব্রেন হ্যাং করছে যে কি করবো সৌরভ দা, এত কিছু হয় নাকি? ঠিক আছে, এত কিছু তো করা সম্ভব নয়, তোমরা এরকম অনেকে ভাবছো। তো ওই জন্য তোমাদেরকে ডেলি কি করবে, ডেলি প্ল্যানটা এখানে আমি অ্যাড করে দিয়েছি, দেখে নাও। প্রথম 20 থেকে 30 দিনের মধ্যে আমরা কি করবো না, ডেলি 1 থেকে 1.5 ঘন্টা রিডিং করবো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ইউ ক্যান নট জাস্ট ইগনোর দিস। রাইট, এরপর ভোকাবুলারি করবো ডেলি 15 মিনিট, এর বেশি টাইম দেবো না। যদি বিগিনার হও একটু হালকা টাইম বেশি লাগতে পারে, রাইট? কিন্তু তার জন্য তোমাকে এখন কিছু মনে করলে হবে না, সারাদিন করবে কি, পড়াই তো করছো, রাইট? যদি ওয়ার্কিং ক্যান্ডিডেট হও বা কিছু হও সেটা আলাদা জিনিস, তাদের জন্য আমি অন্য সময় অন্য কিছু বলে দেবো, অন্য স্ট্র্যাটেজি বলে দেবো। কিন্তু যারা ফুল টাইম প্রিপারেশন করছো তারা পুরো স্ট্রিক্টলি জিনিসগুলোকে ফলো করার চেষ্টা করবে। এবং টপিক ওয়াইজ প্র্যাকটিস, যেটা তোমাকে ওই বললাম যে 100 থেকে 500 ওই কোশ্চেন টার্গেটটাকে হিট করার চেষ্টা করবো, সেটা হচ্ছে তোমার 30 মিনিটের কাছাকাছি কিন্তু প্রতিটা উইক যেসব টপিক আছে টপিকগুলোকে মানে প্র্যাকটিসের জন্য 30 মিনিট অ্যালট করবে। বুঝা গেল? ঠিক আছে, তাহলে তোমার প্রতিদিন কিন্তু জিনিসগুলো মানে কমপ্লিট হচ্ছে, তোমার রিডিংটা হচ্ছে, ভোকাবটাও হচ্ছে, এবং এটি প্র্যাকটিসটা করছো। এখানে তুমি এরর ডিটেকশন পাচ্ছ, বিভিন্ন কোশ্চেন পাচ্ছ, তো সেখান থেকে কিন্তু তুমি ডেলি 30 মিনিট প্র্যাকটিসের পেছনে দেবে। বুঝা গেল? এবং 20 থেকে 30 দিন যখন হয়ে যাবে তারপর কি করবো না, মোর প্র্যাকটিস, লার্নিংটাকে হালকা কমিয়ে দিয়ে এবার মোর প্র্যাকটিস করবো, প্র্যাকটিসের থ্রু লার্নিং করবো। বোঝা গেল? এতক্ষণ লার্নিং তারপর প্র্যাকটিস করছিলাম, এবার প্র্যাকটিসের থ্রু লার্নিং করবো। সেকশনাল মকগুলোকে ডেলি দেবো, ডেলি সেকশনাল মক দেবো, একদিন সেকশনাল মক, একদিন ফুল মক, একদিন সেকশনাল মক, একদিন ফুল মক, এটা করতে পারো। গ্র্যাজুয়ালি মুভ টুয়ার্ডস ফুল লেন্থ মক, এটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি চাইলে তখন মানে 20-30 দিন পর তুমি ডেলি ফুল মকও দিতে পারো, অল্টারনেটিভ ডেতেও দিতে পারো। কারণ প্রিলিমসের মকের পিছনে আমি তোমাকে কি বলবো, ডেলি দাও, ডেলি না পারলে সপ্তাহে 3টা দাও কি 4টা দাও,
ঠিক আছে, ডেলি দেওয়ার দরকার নেই। ডেলি কারা দেবে? যাদের প্র্যাকটিসটা মোটামুটি একটা লেভেলে চলে গেছে, মোটামুটি কোশ্চেন সলভ হচ্ছে, তারা ডেলি দেবে, যাদের প্র্যাকটিসটা মেন ইম্পর্টেন্ট। কিন্তু তোমার ক্ষেত্রে যদি এখনো পর্যন্ত টপিকের কনসেপচুয়াল এরর থাকে, বেশি বেশি ভুল হচ্ছে, তুমি লার্নিং ফেজটাকে কন্টিনিউ রেখে প্র্যাকটিসটাকে বেশি বেশি করবে। বোঝা গেল? কারণ আলটিমেট গোলটা সেই প্র্যাকটিস থেকেই তোমার নাম্বার ইনক্রিজ হবে। তুমি সারা জীবন যতই লার্নিং করো, যদি রিয়েল টাইম প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। বোঝা গেল? প্রোগ্রেসিভ ইনক্রিজ ইন ডিফিকাল্টি মানে হচ্ছে যে প্রথমে একটু লো লেভেল কোশ্চেন, তারপরে হাই লেভেল কোশ্চেন, এটার কথা এখানে বলছি। ঠিক আছে, এটা তোমার সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। ওকে, এবার দেখো, যারা বিগিনার নন বিগিনার লেভেলে আছো, তোমাদের মোটামুটি প্রিপারেশন একটু হয়ে আছে, 1-1.5 বছর 2 বছর রিপিট করছো, তাদের জন্য ডিটেল স্ট্র্যাটেজি আমি নিয়ে আসবো। বুঝতে পারলে? এখন তোমরা কি করবে না, এখন হাই লেভেল কোশ্চেন তোমরা এখন প্র্যাকটিস করবে। তোমার ডবল ফিলার হয়ে গেল, ঠিক আছে, তারপর সেই বড় বড় প্যারাজাম্বেল যেখানে 10টা-12টা করে সেন্টেন্স দেওয়া থাকবে, সেগুলো বড় আরসি, লং যে এডিটোরিয়ালগুলো আছে, দা হিন্দু, এগুলো তোমরা কিন্তু মেন্সের জন্য স্টার্ট করতে পারো। এবং নিমিষা বানসাল ম্যামের যে পারফেকশন ক্লাসগুলো ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল আছে, ওগুলো সব কোটা কমপ্লিট করে দাও। কারণ ওখানে এত হাই লেভেল কোশ্চেন ম্যাম করিয়ে রেখেছে অলরেডি, ওগুলো হচ্ছে খুব রেলিভেন্ট এবং এক্সাম রেলিভেন্ট। বুঝা গেল? তাহলে নিমিষা বানসাল ম্যামের পারফেকশনের যে ক্লাসগুলো আছে, ওগুলো করে কমপ্লিট করে দাও। যারা অলরেডি একটা মানে বিগিনার লেভেল থেকে উপরে আছো, মেন্সের জন্য খাটতে চাইছো, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট সাজেশন। ডেলি লং এডিটোরিয়ালটা করবো, নিমিষা বানসাল ম্যামের পারফেকশন ক্লাস করবো। বুঝা গেল? এবং হাই লেভেল কোশ্চেনগুলো প্র্যাকটিস করবো। ওকে, তারপর হচ্ছে এই যে তোমাকে প্রথমেই বললাম যে সারাউন্ডিংটাকে কিভাবে চেঞ্জ করবো। সারাউন্ডিং চেঞ্জ করার একমাত্র উপায় হচ্ছে যে ডেলি লাইফের মধ্যে তোমাকে ইংলিশটাকে বেশি 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 করে ইনক্লুড করতে হবে। যদিও এই জিনিসটা ম্যান্ডেটরি নয়, মানে তুমি যদি এসব না করো, তুমি যদি পুরো ডেডিকেটেডলি প্র্যাকটিস করো, তোমাকে আমি কখনোই বলবো না যে সব করো। কিন্তু যদি তুমি ডেলি দেখছো যে পড়াশোনা করতে 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 ওই সপ্তাহের শেষে রবিবার একটা ওয়েব সিরিজের 2-1 এপিসোড না দেখলে ঠিক ভালো লাগে না, মন খারাপ হয়ে থাকে, মনোটোনাস হয়ে যায় লাইফটা, তখন আমরা কি করবো না, এখানেও ইংলিশটাকে ইনক্লুড করার চেষ্টা করবো। বাংলা, হিন্দি এগুলোকে একটু অ্যাভয়েড করবো, কারণ তুমি ব্যাংক ক্যান্ডিডেট, এগুলো সেন্টিমেন্টের মধ্যে নেবে না, তোমাকে নিজের ভালোটা বুঝতে হবে। তুমি যদি ইংলিশের মধ্যে এক্সাম দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমাকে কিন্তু ইংলিশে পুরো লাইফস্টাইলটা ইংলিশের মধ্যে নিয়ে আসতে হবে। এভাবে কিন্তু কি হয় না, তোমার এই যে ইংলিশের ইমার্শন, তোমার মানে বডির মধ্যে ইংলিশের কনসেপ্ট, এগুলো আস্তে 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 যে ইংলিশের প্রতি যে তোমার কি বলবো কম্প্রিহেনশনের যে এবিলিটি, ইংলিশ বোঝার যে ক্ষমতা, এইগুলো কিন্তু আস্তে 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 বেড়ে যায় অনেক বেশি। একজন যদি ইংলিশে কিছু বলে, কিছুদিন তুমি সাবটাইটেল নিয়ে দেখছো, তারপর তোমার সাবটাইটেল লাগে না, এর থেকেই বোঝা যায় যে ইংলিশ কিন্তু তোমার বডির মধ্যে আস্তে আস্তে ঢুকছে, তোমার বডির মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছে। এই ব্যাপারগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, এবং এগুলো কি হয় না, তোমার হ্যাবিটেবিলিটি যেটা তোমার বাড়াতে সাহায্য করে। বোঝা গেল? কি করবো না, ইংরাজি গান শুনবো, ঠিক আছে, যদি এখন তো সবাই শোনা আশা করি, লিরিক্স যদি বুঝতে না পারি লিরিক্সের সাথে শুনবো, ঠিক আছে। যে মুভিগুলো দেখি সেগুলো তোমার সাবটাইটেলের সঙ্গে দেখবো, ঠিক আছে। যদি সাবটাইটেল ছাড়া দেখতে পারো তাহলে আরোই ভালো। সাবটাইটেল দিয়ে দেখলে কি হয় না, ওখানে যে লাইনগুলো থাকে তুমি সঙ্গে সঙ্গে পড়ো, তো তাহলে ওখানেও তোমার একটুখানি কম্প্রিহেনশন এবিলিটিটা বাড়ে, রাইট। আর তোমাদের একটা খুব ভালো জিনিস আমি সাজেশনের মধ্যে দিতে পারি। ধরো তুমি মুভি দেখতে পছন্দ করো না, তুমি অ্যানিমে দেখতে পারো, ঠিক আছে, অ্যানিমে দেখতে পারো। তোমার একটা ভালো অ্যানিমের নাম বলছি, ডিমন স্লেয়ার। তুমি ডিমন স্লেয়ার দেখবে উইথ ইংলিশ সাবটাইটেল, কারণ ওদের ইংলিশগুলো খুব হার্ড হয় না, ইংলিশ সাবটাইটেল থাকবে, স্টোরিও ভালো লাগবে। এগুলো ম্যান্ডেটরি নয়, আমি আবার বলছি এসব ম্যান্ডেটরি নয়, কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি এসবের পিছনে সময় দিতেই যাও, তাহলে চেষ্টা করো যেন সেগুলো থেকেও তোমার কিছু একটা বেনিফিট হয়। এটা আমার মানে এন্ড গোল হচ্ছে এটাই। বুঝতে গেল? সো প্রতিটা জিনিস তোমাদেরকে আমি খুব ভালো করে এক্সপ্লেন করলাম। যদি কোনো রকমের ডাউট হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু তুমি এরপরে আমাকে কমেন্ট সেকশনে এসে জিজ্ঞেস করে নেবে, রাইট। আমি তোমাদের আবার বলছি, এখানে যে প্রতিটা জিনিস দেওয়া আছে 100% তুমি ফলো করতে পারবে না। 100% ফলো করা খুব মানে চাপের ব্যাপার, কিন্তু চেষ্টা করবো এই 100%-এর যতটা কাছে যাওয়া যায়, ঠিক আছে। প্রথমে কি করব, প্রথমে আমরা ডেলি ইংলিশটাকে লার্ন করতে শুরু করব, রিডিংটার উপরে গুরুত্ব দেবো, এডিটোরিয়াল লার্নিং, এডিটোরিয়াল পড়ছি, এডিটোরিয়াল যদি না পারলাম বই পড়ছি, তারপরে হচ্ছে ভোকাবের ক্ষেত্রে যেগুলো পড়ছি সেখান থেকে যে আননোন ভোকাবগুলো আসছে সেটা লিখছি, তার বাইরে যে ভোকাবের কম্পাইলেশনটা আছে সেটা প্র্যাকটিস করছি। গ্রামারের জন্য 120 রুলস অফ গ্রামারটাকে জাস্ট একবার প্র্যাকটিস করে নিলাম, ঠিক আছে। এইগুলি তো তোমার টাস্ক। এবং তার সাথে সাথে কি হবে না, আমরা জানি যে যে ইম্পর্টেন্ট আমাদের টপিকগুলো আছে, সেই টপিকগুলো আমরা অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান, ঠিক আছে, আমরা প্র্যাকটিস করবো, ডেলি প্র্যাকটিস করবো। প্রথম যদি নিজে না পারবো, তখন আমরা কি করবো না, ক্লাসগুলো দেখবো, যে টিচারকে তোমার ভালো লাগে তার কাছে থেকে তুমি ক্লাস দেখবে, এবং তারপর কিন্তু প্রচুর পরিমাণে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই যে টার্গেট দিলাম যে 500 পর্যন্ত তোমাকে টাচ করতে হবে, 100 হচ্ছে মিনিমাম লিমিট, ঠিক আছে। যত 500 কাছে যেতে পারবে, তত তোমার এক্সামে সিলেকশনের যে চান্সেস সেটা কিন্তু ড্রাস্টিক্যালি ইনক্রিজ হতে থাকবে। বোঝা গেল? তারপর যেই 30 দিন কমপ্লিট হয়ে যাবে, 25 থেকে 30 দিন কমপ্লিট হয়ে যাবে, তোমার উপর ডিপেন্ড করছে, একটা ডেট তুমি ফিক্স করে নিও। তারপর ড্রাস্টিক্যালি আমরা হার্ডকোর প্র্যাকটিসের দিকে যাবো, সেকশনাল মক ডেলি, অল্টারনেটিভ ডেতে আমরা প্রিলিমসের মক দিচ্ছি, এইভাবে কিন্তু আমরা কমপ্লিট করতে থাকবো। সো এই 30 ডেজের ব্যাপারটা তোমার রিজনিং ম্যাথ দুটোর ক্ষেত্রেই সেম থাকবে, ঠিক আছে। তো আমি রিজনিং ম্যাথের ভিডিও আর 2-1 দিনের মধ্যে একটা করে দিয়ে দেবো। তো কারো যদি কোনো রকমের প্রবলেম থাকে, তাহলে তোমরা এসে আমাকে কমেন্ট সেকশনে অ্যাড করে দাও। যদি বেশি এক্সটেন্সিভ মনে হয়, যদি মনে হয় যে সৌরভদা তুমি এত কিছু বললে মাথার উপর দিয়ে যাচ্ছে অনেকটা, এই তো তোমাকে আমি ডেলি প্র্যাকটিসে বলে দিয়েছি কিভাবে করবে। প্রথম 20 থেকে 30 দিন কি করবো, 1 থেকে 1.5 ঘন্টা ডেলি রিডিংটা কমপ্লিট করবো, 15 মিনিটের জন্য ভোকাবুলারি রিভিশন দেবো, এবং 30 মিনিট প্র্যাকটিসের রিভিশন দেবো, ঠিক আছে। এবার তোমরা যদি চাও যে ওই যে 500 টার্গেটটাকে আরো অ্যাচিভ করার চেষ্টা করো, তাহলে তুমি আরো বাড়াতে পারো একটু টাইম,
রাইট, আরও বাড়াতে পারো। সো আজকের জন্য এতটাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই ফর টুডে। So this is the end of the video. If you like this kind of detailed, authentic content regarding banking, hit the like button. চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধব ভাই বোন যারা ব্যাংকিং এর প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই ফর টুডে।